অফিসে বসে কাজ করছিল রাকিব, আর হঠাৎ করে তার ক্যাবিনে বস প্রবেশ করলো। আর রাকিবের ক্যাবিনে তার বস প্রবেশ করাতে রাকিব কিছুটা থমকে গেল, কারণ কখনো তার বস তার ক্যাবিনে আসেনি। এটাই মনে হয় প্রথমবার তার বস প্রথমবার এসেছে। রাকিব তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে গেল, আর তখন তার বস তাকে বলতে লাগলো, আরে রাকিব, এত সম্মান দেখাতে হবে না, আমি তোমার সঙ্গে কিছু পার্সোনাল কথা বলার জন্য এসেছি। বসো, আমরা বসে কথা বলি। জি স্যার, বলেন। স্যার, আপনি কেন আমার কেবিনে আসতে গেলেন? আমাকে বললে তো আমি আপনার কেবিনে চলে যেতাম। কষ্ট করে আপনি কেন আসতে গেলেন? আমি একটা পার্সোনাল বিষয়ে তোমার সঙ্গে কথা বলতে এসেছি রাকিব, আর সেটা হলো আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়েকে এই অফিসের দায়িত্বটা দিব। কারণ দেখো, আমার ইদানিং শরীরটা তেমন একটা ভালো লাগছে না। আমার কখন কি হয় সেটা আমি বলতে কখনো পারবো না। তাই এখন সুস্থ থাকতে থাকতে যদি মেয়ের উপর দায়িত্ব দিতে পারি তাহলে তো ভালোই হবে। তাহলে তো স্যার ভালোই হয়। তবে আপনি যেটা ভালো মনে করেন আপনি সেটাই করবেন। আমি সবসময় আপনার সঙ্গে ছিলাম আর আপনার সঙ্গেই থাকবো। আমি অফিসের সবাইকে খুব বিশ্বাস করি, তবে তুমি খুব ভালো করেই জানো তোমাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি। আর আমি জানি তুমি এই অফিসের জন্য অনেক কষ্ট করছো। তুমি খুব ভালো করে জানো যে চারদিকে আমরা অনেক শত্রু, আর ওরা আমার যে কোনো সময় যে কোনো ক্ষতি করতে পারে। তার জন্যই আমি তোমার কাছে এসেছি। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবসময় ম্যাডামকে দেখে রাখবো। আপনি কোনো টেনশন করবেন না, আপনি নির্দ্বিধায় ম্যাডামকে দায়িত্বটা দিতে পারেন। তারপর রাকিব এবং তার বস কিছুক্ষণ কথা বলার পরে তারপর সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণের মধ্যে ওনার মেয়ে অফিসে প্রবেশ করলো। সকলেই ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, তবে রাকিব এগুলোর মধ্যে নেই। রাকিবের মাথার উপর অনেক চাপ, যেহেতু সে এই অফিসের ম্যানেজার, তাই তার উপর অনেকটা চাপ রয়েছে, আর সেজন্য সে তার কাজে ব্যস্ত ছিল। রাকিবের বসের মেয়ের নাম হলো নীলা। নীলা অফিসে প্রবেশ করার পরেই সকলকে দেখে বেশ খুশি হলো। সকলে তাকে সংবর্ধনা জানালো। তারপর নীলা খেয়াল করলো এখানে ম্যানেজার সাহেব নেই। নীলা কখনো রাকিবকে দেখেনি, তবে সবাইকে জিজ্ঞেস করার পর উপস্থিত সবাই বলল ম্যানেজার সাহেব এখানে অনুপস্থিত। নীলা তাড়াতাড়ি করে রাকিবের ক্যাবিনের সামনে চলে আসলো। দেখলো রাকিব ল্যাপটপের কাজে খুবই ব্যস্ত রয়েছে। আর এটা দেখার পরে সে চুপচাপ কোনো কথা না বলে তার বাবার রুমে চলে গেল। আর তখন তার বাবাকে গিয়ে বলতে লাগলো, তুমি কি সব লোকজনকে অফিসে রেখেছো বাবা? বাবা, কি সব লোকজন? আমার কথা তো এখনই শুনতে চাইছে না, আর পরবর্তী সময় কি করবে সেটা তো এখনই আমি ভালো করে টের পাচ্ছি। কেন রে, কি হয়েছে? তোর সঙ্গে কি আবার কি করলো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বল আমাকে। এই অফিসের ম্যানেজার সাহেব রাকিব, আমি অফিসে আসলাম, আমাকে সম্বর্ধনা তো দূরের কথা, আমার সঙ্গে কোনো কথাই বললো না। আমি যে একটা মানুষ অফিসে আসলাম, এখানে আমাকে তাকানোর মতো কোনো প্রয়োজনই মনে করলো না সে। ও একটু এরকমই, যখন কাজ করতে থাকে তখন কে আসলো আর কে গেল সেটা তার দেখার বিষয় না। এটা কোনো বিষয় না, ঠিক হয়ে যাবে। এখন আয়, তোকে আমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। পরিচয় করার দরকার নেই, আমি সবার সঙ্গে পরিচয় হয়ে এসেছি। তুমি আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে তুমি বাসায় চলে যাও, আমি বাকিটা সামলে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তারপর নীলা বাবা নীলাকে সবকিছু বুঝিয়ে দিল। তার সবকিছু বুঝিয়ে দেওয়ার পরে এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। নীলাকে কাজ বুঝিয়ে দিয়ে নীলার বাবা নীলাকে অফিস রেখে সে বাসায় চলে গেল। নীলা এদিকে অফিসে বসে কাজ করছিল, আর তখন দেখলো রাকিব অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছে। আর এটা দেখার পরে তার মেজাজ আরো খারাপ হয়ে গেল, কারণ রাকিব তার অহংকার নিয়ে বসেই ছিল। এখন পর্যন্ত তার সঙ্গে দেখা করতে আসলো না, অথচ একটা মেয়ের সঙ্গে সে গল্প করে যাচ্ছে। আর এটা দেখার পরে নীলা সহ্য হলো না। নীলা পিয়ন চাচাকে দিয়ে রাকিবকে ডেকে পাঠালো, আর পিয়ন এসে রাকিবকে বলতে লাগলো তাকে ম্যাডাম ডাকছে। আর তখন রাকিব পিয়নকে বলতে লাগলো, হঠাৎ করে বুঝতে পারলাম না কেন ম্যাডাম আমাকে ডাকছে। আমি তো ম্যাডামের সঙ্গে কোনো দরকারে কোনো কাজ নেই, তবু তাও কেন ডাকছে? স্যার, এখানে আমি কি করব? ম্যাডাম আপনাকে ডাকছেন আর বলেছেন আমার সঙ্গে এখনই যাওয়ার জন্য, না হলে কিন্তু ম্যাডাম অনেক রেগে যাবে। মনে হয় খুব রাগে মুডে আছে। একথা বলার পরে তখন রাকিব আর কিছু দেরি না করে তাড়াতাড়ি করে চলে আসলো নীলার কেবিনে। নীলা কেবিনে আসার পরে যথারীতি দাঁড়িয়ে আছে। আর তখন নীলা রাকিবকে বসার জন্য বললো না। রাকিব এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, আর ওদিকে নীলা তখন রাকিবকে বলতে লাগলো, আপনাকে বেতন দিয়ে রাখা হয় এখানে অফিসে কাজ করার জন্য,
আর আপনি অফিসের কাজ বাদ দিয়ে আপনি অন্য কারোর সঙ্গে গল্প করবেন আর এটা আমি সহ্য করব? এমনটা যদি মনে করে থাকেন তাহলে ভুল ভাবছেন। এতদিন বাবা এই অফিসের দায়িত্বে ছিল, আর বাবা অনেক কিছু দেখেও হয়তো দেখেনি, আর আপনারা বাবাকে ভুলভাল বুঝিয়ে এতদিন চলেছেন। এরকম যদি চলতে থাকে তাহলে তো আর অফিসে চলতে পারবে না। অফিসের মধ্যে একটা শৃঙ্খলা বলতে কিছু আছে। তাই জন্য বলছি এখন থেকে সাবধান হয়ে যান, না হলে আপনার মতো ম্যানেজারের এই অফিসে প্রয়োজন নেই। আপনি এখন আসতে পারেন, আর ফাইলগুলো তাড়াতাড়ি করে বিকেলের মধ্যে কমপ্লিট করে দিয়ে তারপর বাসায় যাবেন। কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনি বাসায় যেতে পারবেন না। এখন আসতে পারেন আপনি। ম্যাডাম, আমি তো মেঘলার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম। অফিসের একটা ফাইলের মধ্যে সমস্যা ছিল, আর মেঘলা এটা বুঝতে পারছিল না, তার জন্যই আমার কাছে এসেছিল। আর আমি ম্যানেজার হিসেবে এটা আমার দায়িত্ব আমার এমপ্লয়ীদেরকে সাহায্য করা, না হলে ওরা কিভাবে বুঝতে পারবে? আর এখানে তো আমার কোনো অন্যায় দেখছি না। ম্যাডাম, আপনার মিথ্যা অভিযোগগুলো দেওয়া একদমই ঠিক হয়নি। রাকিব এই কথা বলার পরে সে তাড়াতাড়ি করে তার কেবিনে চলে আসলো। রাকিব ফাইলগুলো নিয়ে আসলো, আর ফাইলগুলো নিয়ে আসার পরে সে কাজ করতে শুরু করলো। আর এভাবে বেশ অনেক সময় পার হয়ে যায়, কিন্তু রাকিব তার সময় মতো কাজ শেষ করতে পারলো না। আসলে এত বড় ফাইলের কাজ এই কয়েক ঘন্টা শেষ করা অসম্ভব ব্যাপার। তবে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে শেষ করার জন্য, কিন্তু পারলো না। রাকিব অফিস শেষ করে যখনই বেরোতে যাবে তখনই পেন এসে বললো তার যাওয়া যাবে না, তাকে ম্যাডাম ডাকছে। আর রাকিব তাড়াতাড়ি করে ম্যাডামের রুমে আসার পরে দেখতে পেল ম্যাডাম ল্যাপটপে খুবই মনোযোগ দিয়ে কাজ করছে। আর তখন নীলা রাকিবকে খুবই জোরে কথাটা বলতে লাগলো। আমি কি আপনাকে বলেছি আপনি চলে যান? আপনার কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি অফিস থেকে যেতে পারবেন না। আমার এগুলোর আজকের মধ্যেই লাগবে, আর কালকে এগুলোর শিপমেন্ট দিতে হবে। এগুলোর দায়িত্ব কে নিবে? আপনি নিবেন। আপনার তো এগুলোর দায়িত্ব নেওয়ার কথা না? বাবা হলে তো আপনি ঠিকই বাবাকে বুঝে চলে যেতেন কাজ না করে। আপনাকে বেতন এমনি এমনি দেওয়া হয় না। যান, গিয়ে কাজ শুরু করুন, আমি অফিসে আছি। ম্যাডাম, প্রথম কথা হলো যে আমার ডিউটি মাত্র 8 ঘন্টা, আর এই 8 ঘন্টার সময়ের মধ্যে আমি কোনো কাজে ফাঁকি দিয়েছি কিনা সেটা আপনি খুঁজে বের করুন। যদি ফাঁকি দিয়ে থাকি তাহলে আমি অতিরিক্ত সময় কাজ করতে রাজি আছি। আমি 5টা মিনিট মনে হয় না বসে থাকি, তবু আপনি বলছেন আমি এখনো কাজ করব। যতক্ষণ পর্যন্ত এই ফাইল শেষ না হবে আপনি খুব ভালো করেই জানেন যে এই ফাইল এই কয়েক ঘন্টায় শেষ করা সম্ভব না, তবু আপনি এই কাজ আমাকে দিয়েছেন। ম্যাডাম, আমি এখন কাজ করতে পারবো না, আসছি আমি। রাকিব এই কথাটা বলার পরে সরাসরি বাইরে চলে আসলো, আর বাইরে সে একটা রিক্সা নিয়ে চলে আসলো। তার বাসার রাকিবের আপন বলতে কেউ নেই, শুধুমাত্র তার মা ছাড়া। রাকিব বাসায় ফেরার পরে তার মাকে বললো তাড়াতাড়ি খাবার দেওয়ার জন্য। আর রাকিব রুমে এসে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে সে রুমে চলে আসলো। অলরেডি সন্ধে 7টা বেজে গেছে। রাকিব কিছুটা তার পার্সোনাল কাজ করলো, আর এভাবে সময়টা পার হয়ে গেল। আর ওদিকে নীলা রাকিবের কথাগুলো শুনে হা হয়ে গিয়েছিল। নীলা রাকিবের কথাগুলো শোনার পরে তখন তার বাবাকে কল দেয়, আর তার বাবাকে কল দেওয়ার পরে নীলা তখন বলতে লাগলো, বাবা, তোমার সঙ্গে আমার কিছু কথা বলার আছে। সেটা হলো আমি রাকিবকে এখনই অফিস থেকে বের করে দিচ্ছি। তার মতো এমপ্লয়ি আমার কোনো প্রয়োজন নেই। আমি নতুন ম্যানেজারের জন্য নিয়োগ দিব। তুমি আর কোনো কথা বলতে পারবে না। আরে কি হয়েছে সেটা তো আমাকে খুলে বলবি নাকি? এইভাবে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়াটা একদমই ঠিক না। বারবার বলি তুই মাথা গরম করে কোনো কাজ করবি না। আমাকে বল, আমি সবকিছু ম্যানেজ করে দিচ্ছি। আমি তাকে একটা ফাইল ঠিক করার জন্য বলেছিলাম, আর উনি আমাকে এই এতগুলো কথা শুনিয়ে দিল। তারপর আমি বাবাকে সমস্ত ঘটনা সবকিছু খুলে বললাম। সবকিছু শোনার পরে আমার বাবা আমাকে বলতে শুরু করলো, এখনই কোনো কিছু করার প্রয়োজন নেই। আর ও তো ঠিকই বলেছে, তুই শুধু শুধু কেন এমনটা করছিস? আর এটা কি একজনের কাজ? তুই ওকে একা সবকিছু করতে বলছিস, আর এইভাবে করতে অনেক বেশি টাইম লাগবে। কমপক্ষে হলেও 2 দিন টাইম লাগার কথা। শোন, এত মাথা গরম করার প্রয়োজন নেই। তোকে যেটা বলেছি তুই সেটা কর। আর এখন তাড়াতাড়ি করে পাশে চলে আয়, খাবার নিয়ে বসে আছে তোর জন্য। কথা বলার পরে নীলার বাবা নীলার কাছ থেকে কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে নীলা তখন অফিস থেকে বের হয়ে যায়। তার নিজের গাড়িতে করে বাসায় আসলো।
বাসা আসার পর ফ্রেশ হয়ে সবার সঙ্গে খাবার জন্য বসে গেল। আর তখন তাকে তার বাবা বলতে শুরু করলো, তোকে আমি বলেছি সবসময় মাথা ঠান্ডা রেখে কাজ করার জন্য, তুই মাথা গরম করিস কেন? বলতো, তোকে নিয়ে আমি আর পারি না। সেই ছোট্টবেলা থেকে এমন চিৎ করে বড় হয়েছিস, যার কারণে আমার অনেক দিকে ক্ষতি হয়েছে। তোর জন্য তুই কি আর কখনো মানুষ হবি না বলতো? বাবা, তুমি এসব কি কথা বলছো? আর আমি এমন কি করলাম যে তুমি আমাকে এতগুলো কথা শোনালে? আমি যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। আমি এত সময় তাকে দিতে পারবো না, বুঝতে পারছো? একদিনের মধ্যে ফাইল কমপ্লিট করে দিতে হবে, তুমি তাকে বলে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব। তবে এবার চুপচাপ খাবার খা, আর মাথা গরম করিস না। খাবার খাওয়ার পরে চুপচাপ ঘুমোবি। কথা বলার পরে তারা দুজনেই মিলে কথা বলতে বলতে খাবার খেয়ে নিল। আর এদিকে নীলার আম্মু খাবার দিচ্ছে। আর এভাবে সময়টা পার হয়ে গেল। এদিকে রাকিব সকালবেলা ঘুম থেকে ওঠার পরে রাকিব খাওয়া দাওয়া করে অফিসে চলে আসলো। অফিসে আসার পরে যথারীতি তার কেবিনে বসে কাজ করছিল। রাকিব তখন খেয়াল করে নীলা তাকিয়ে আছে। রাকিব ওদিকে তাকাতে মেয়েটা অন্যদিকে ফিরে যায়। আর নীলা তখন ভাবতে থাকে রাকিবকে যেভাবেই হোক তার পার্সোনালি অ্যাসিস্ট্যান্ট বানাতে হবে। আর সেই কারণে পিয়নকে দিয়ে রাকিবকে দেখালো। রাকিব নীলার কেবিনে চলে আসলো। তারপর রাকিবকে নীলা বলতে লাগলো, আজকের থেকে আপনি আমার কেবিনে বসে কাজ করবেন। ওই যে আপনার ডেস্ক তৈরি করা আছে, আপনাকে আলাদা কাজ করতে হবে না। আপনি এখানে আমার সামনে বসে কাজ করবেন। রাকিবের কোনো কিছু বলতে পারলো না। কিছু বলার আগে তাকে একটা ফাইল দেওয়া হলো। আর সেই ফাইলটা নিয়ে সে তার ডেস্কে বসে কাজ করতে শুরু করলো। তারপর হঠাৎ করে রাকিব খেয়াল করতে লাগলো তার দিকে একধানে কেউ তাকিয়ে আছে। রাকিব কিছুটা অন্যমনস্ক হয়ে কাজ করছিল। আর হঠাৎ করেই খেয়াল করলো এই অবস্থা। আর তখন তাকে দেখতে পেল নীলা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর নীলাও রাকিবকে দেখতে পেয়ে নিজের চোখ সরিয়ে নিল। নীলা নিজেও বুঝতে পারছে না সে কেন রাকিবের দিকে বারবার তাকাচ্ছে। নীলা নিজে নিজে বলতে শুরু করলো, আমি শুধু শুধু কেন তার দিকে এমন করে তাকাচ্ছি? কি হয়েছে আমার? আমার তো কখনো কোনো ছেলেকে দেখে এমনটা মনে হয়নি। সে তো আমার সঙ্গে মোটামুটি অনেক খারাপ ব্যবহার করেছে, তবুও আমি তাকে কোনো কিছু করতে পারছি না। কোনো কিছু করতে গেলেই আমার বাধা চলে আসছে। তাহলে কি আমি তাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি? আমার দ্বারা তো কখনোই এটা সম্ভব না। আমি এটা কিভাবে করতে পারি? আমি তো শপথ করেছিলাম আমি কাউকে ভালোবাসতে পারবো না। আমি আমার নিজের মতো করে থাকবো, সারাটা জীবন এইভাবেই আমি পার করে দেব। আর কাউকে বিশ্বাস করার তো কোনো প্রয়োজনই আসে না। প্রথমবার একজনকে বিশ্বাস করে যে পরিমাণ ঠকেছি আমি আর বিশ্বাস করতে চাই না। আর এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। দুজনেই খুব কাজের মনোযোগ দিল। আর এভাবেই সময়টা চলে যাওয়ার পরে লাঞ্চের পরে তখন নীলা ড্রাইভারকে বললো গাড়ি বের করার জন্য। আর ড্রাইভার গাড়ি বের করে নীলার জন্য অপেক্ষা করতে লাগলো। আর তখন নীলা বলল তার সঙ্গে রাকিবকে যেতে হবে। রাকিব কোনো কিছুতেই সে না করতে পারলো না, কারণ না করার অধিকার তার এখন নেই। রাকিব নিজে ড্রাইভিং করতে শুরু করলো। আর নীলা পেছনে বসেছিল। রাকিবকে নিজে নিজে মনে হচ্ছে সে ড্রাইভার। রাকিব নীলাকে জিজ্ঞাসা করতে লাগলো, ম্যাডাম আপনি কোথায় যাবেন কোনো কিছুই তো বললেন না। আপনার কি কোনো মিটিং রয়েছে? এই জায়গায় একটা রেস্টুরেন্ট রয়েছে, ওই রেস্টুরেন্টের সামনে চলেন। আর এত আস্তে আস্তে গাড়ি চালানোর কি আছে, তাড়াতাড়ি গাড়ি চালান। রাকিব তাড়াতাড়ি করে সে সেই রেস্টুরেন্টের সামনে চলে আসলো। আর রেস্টুরেন্টের সামনে আসার পরে সে যথারীতি গাড়িটা পার্ক করে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। রেস্টুরেন্টের ভিতরে চলে যাওয়ার পর দেখতে পারলো রেস্টুরেন্ট পুরো ফাঁকা। কোনো কিছুই বুঝতে পারলো না। পুরো রেস্টুরেন্ট হয়তো বুক করা হয়েছে, কিন্তু নীলা যদি রেস্টুরেন্ট বুক করতো তাহলে তো সেটা অবশ্যই রাকিব জানতে পারতো। রাকিব ভিতরে যাওয়ার পরে দেখতে পারলো একটা লোক বসে আছে একটা কোনায়। এর আগে সেখানেই বসে পড়লো। আর নীলা যাওয়ার সময় বললো রাকিব এখানেই কোথাও বসার জন্য, তাহলে তাদের কাছাকাছি নয়। রাকিব তার কথা মতো ঠিক সেখানেই বসে গেল। আর ওদিকে নীলা ওই ছেলেটার সামনে গিয়ে বসে পড়লো। আর ওই ছেলেটা তাকে দেখে বলতে লাগলো, তুমি জানো আমি তোমার জন্য পুরো রেস্টুরেন্ট বুক করে রেখেছি 2 ঘন্টার জন্য, আর তার জন্য আমাকে পুরো 1 লক্ষ টাকা দিতে হয়েছে। আমি তোমার সঙ্গে কিছু পার্সোনাল কথা বলতে চাই, আর সেই কারণে তোমাকে এখানে ডেকে এনেছি। আমি তো তোমাকে আরো 2 বছর আগেই বলে দিয়েছি যে তোমার সঙ্গে আমার যা কিছু ছিল সবকিছু শেষ হয়ে গেছে। তাহলে আবার নতুন করে কেন তুমি আমার লাইফে ফিরে আসতে চাইছো? দেখো আমি তোমার লাইফে ফিরে আসতে চাই কিনা সেটা তো এখন বলতে আসিনি। আমি তোমাকে বলতে এসেছি শুধুমাত্র তোমার ভুল ভাঙানোর জন্য। তোমার সবকিছুর মাঝে কিছু একটা ভুল রয়েছে, আর যে ভুলটা আমার ভাঙানো প্রয়োজন। তুমি সারা জীবন আমাকে এভাবে ভুল বুঝবে, এটা আসলে আমি মেনে নিতে পারছিলাম না। এটা আসলে মেনে নেওয়ার কোনো কথাই না। তুমি সেদিন যা করেছো সেটা আমার সারা জীবনই মনে থাকবে।
তুমি আমাকে কথা দিয়েও কথা রাখতে পারোনি। আমি সেদিন সারাটা দিন কাজী অফিসের সামনে তোমার জন্য ওয়েট করেছিলাম, কিন্তু তুমি কি করলে? তুমি আমার বাবার কথায় আমেরিকায় চলে গেলে আমাকে না বলে। আর আমি বাসায় ফিরে আমি বাবাকে কি বলবো আসলে বুঝতে পারছিলাম না। কারণ আমি তো আমার সব কিছু নিয়ে তোমার সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে বড্ড অবহেলা করেছো, আর যার কারণে আজকে হয়তো আমি ঘুরে দাঁড়াতে পেরেছি। এই 2টা বছর আমার কেমন কেটেছে এটা হয়তো আমি খুব ভালো করেই বুঝতে পারছি। দেখো, আমার ব্যবসার কাজে আমি জরুরি ভিত্তিতে আমেরিকা চলে যাই, আর ওখানে যদি না যেতাম আমি, তাহলে আমার বাবার অনেক কিছু হারাতে পারতাম আমি। তা তুমি খুব ভালো করে জানো আমার বাবা কতটুকু ভয়ঙ্কর টাইপের। আমি যদি আমার বাবার কথা না শুনি, তাহলে হয়তো উনি আমাকে সবকিছু থেকে বঞ্চিত করবে। কে চাইবে এগুলো হাতছাড়া করতে? তার জন্য আমি এগুলো হাতছাড়া করতে চাইনি। তবে বিশ্বাস করো, আমি এখনো তোমাকে ভালোবাসি। আমি বুঝতে পারছি তোমার বিষয়টা, তবে এখন আর কোনো কিছু সম্ভব না। সরি, আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমি এখন বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা করছি না। আমি আমার লাইফটা এইভাবেই একা কাটাতে চাই। অফিসের দায়িত্ব পেয়েছি, আর অফিসের ভালো মতো নিজের মতো করে চালাতে চাই। আমাকে আমার মতো চলতে দাও, আমাকে কোনো প্রকার ডিস্টার্ব করবে না প্লিজ। দেখো, সত্যি বলছি, তোমাকে ভালোবাসি। তুমি বিশ্বাস করো, আর কখনোই এমনটা হবে না। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও, দেখবে দুজনে মিলে ভালোবাসার অভাব হবে না। নীলার কোনো কথা না বলে সেখান থেকে উঠে চলে গেল, আর পেছন পেছন রাকিবের উঠে চলে আসলো। আর রাকিব গাড়ি চালাতে শুরু করলো, আর গাড়ি চালাতে চালাতে সে 10 মিনিটের মধ্যে অফিসে চলে আসলো। আর অফিসে আসার পরে নীলা মন খারাপ করে কোনো কাজ না করে চেয়ারে হেলান দিয়ে বসে আছে, আর এদিকে রাকিব কাজ করে চলছে। আর রাকিব কোনো কথা বলছে না, দেখে নীলা কেমন যেন লাগছে। তবে রাকিব কাজের মাঝখানে হঠাৎ করে নীলার দিকে তাকাতেই মনে হলো নীলা কান্না করছে হয়তো। আর তখন রাকিবের মনে হলো রাকিবের এখন কথা বলার প্রয়োজন। রাকিব তখন নীলাকে বলতে শুরু করলো, ম্যাডাম, আপনি কি কোনো কারণে আপসেট হয়ে আছেন? আমাকে শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব আপনার জন্য সবকিছু করার জন্য। আচ্ছা রাকিব সাহেব, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? সেটা হলো, আপনি কি কখনো কাউকে ভালোবাসছেন? ভালোবাসা কি আসলেই অপরাধ? ম্যাডাম, সত্যি বলতে আমি কখনো কাউকে ভালোবাসিনি। আসলে সবার লাইফস্টাইলের মতো আর আপনার লাইফস্টাইল এক নয়। আমি খুব পরিশ্রম করে আজকে এই পর্যন্ত এসেছি। ও আচ্ছা, তাহলে আপনি বুঝবেন না। ঠিক আছে, আপনি কাজ করুন। আমার মন মেজাজ ভালো নেই, আমার সঙ্গে কোনো কথা বলবেন না। রাকিব তখন আর কোনো কিছু বললো না। রাকিব চুপচাপ তার নিজের কাজ করতে শুরু করলো। রাকিব যেদিন নীলাকে প্রথম দেখেছে সেদিন তার প্রেমে পড়ে গেছে, কিন্তু রাকিব চাপা স্বভাব ছেলে, তাই কোনো কিছু সহজে প্রকাশ করতে চায় না, সবকিছু সহ্য করে থাকে। রাকিব তখন একটা ফাইল নিয়ে চলে আসলো মেঘলার কাছে, মেঘলাকে ফাইলটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর এদিকে তখন বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর তখন রাকিব নীলার কেবিনে আসার পরে দেখতে পারলো নীলার হাত থেকে রক্ত পড়ছে টপ টপ করে, আর নীলা অজ্ঞান হয়ে গেছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে এমন কিছু হয়ে যাবে এটা কখনোই আশা করেনি। মাত্র 30 মিনিট হয়েছে সেখান থেকে গিয়েছে, আর এটার মধ্যে এত কিছু হয়ে গেল। কোনো কিছু মাথায় ঢুকছে না রাকিবের। রাকিব তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়ে গাড়িতে করে হাসপাতালে নিয়ে চলে আসলাম। আর হাসপাতালে আসার পর ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যে ডাক্তার বেরিয়ে আসলো, আর ডাক্তার রোগীর অবস্থা থেকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে প্রায় 30 মিনিট পরে ডাক্তার বের হওয়ার পরে বলতে লাগলো, রোগী এখন যথেষ্ট পরিমাণে বিপদমুক্ত, তবে ইমার্জেন্সি আমাদের 1 ব্যাগ রক্ত লাগবে, কারণ হাত থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। নাহলে রোগীটার অনেক প্রবলেম হবে। এগুলো আমরা বলতে চাচ্ছি না। আপনি নিশ্চয় বুঝতে পারছেন আমাদের ব্লাড ব্যাংকে যে রক্ত আছে ওটা ভালো নয়। আমরা তো আর আরমান চৌধুরীর মেয়েকে খারাপ চিকিৎসা দিতে পারি না। স্যার, আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ। আপনি আমার রক্ত নিতে পারেন। আমি আর সবকিছুই জানি। ওর রক্তের গ্রুপ কি, ওর হিমোগ্লোবিন কত পার্সেন্ট হয়েছে, সবকিছুই জানি। আপনি আমার কাছ থেকে রক্ত নিতে পারেন। ডাক্তার তখন রাকিবকে নিয়ে গেল। আর নিয়ে যাওয়ার পরে রাকিবের থেকে 1 ব্যাগ রক্ত নেওয়ার পরে সেটা নীলার গায়ে পুশ করা হলো। আর রাকিব এদিকে বাইরে বসে অপেক্ষা করছে। আর বেশ কিছুক্ষণ পর নীলাকে কেবিনে দেওয়া হলো। আর কেবিনে দেওয়ার পর রাকিব ভিতরে চলে গেল। আর ভিতরে চলে যাওয়ার পরে তখন তাকে তার বসকে কল দিয়ে সম্পূর্ণ বিষয় জানালো। আর তার মা বাবা মুহূর্তের মধ্যে হাসপাতালে আসার জন্য রওনা দিয়েছে। আর এদিকে রাকিব তখন নীলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। যখন নীলা চোখ খুলতে যাবে তখনই রাকিব তার হাত ছড়িয়ে নেয়।
আর হাত ছড়িয়ে নেওয়ার পরে সে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করলো, ম্যাডাম, আপনি হঠাৎ করে কেন এসব করতে গেলেন? আপনি জানেন আপনার বাবা মা এটা শোনার পরে ওনাদের কেমন লেগেছে? আপনি ছাড়া তো ওনাদের কেউ নেই, আপনাকে ঘিরেই ওনাদের বেঁচে থাকা। আর আপনি যদি এসব কাজ করে ফেলেন তাহলে ওনাদের কি হবে একবারও ভেবে দেখেছেন? কখনো ভাবেননি? আজকে আপনি একটা ছেলের জন্য আপনি আপনার নিজের জীবন নষ্ট করে দিচ্ছিলেন। সময় মতো যদি আপনাকে হাসপাতালে না নিয়ে আসতাম তাহলে আপনাকে বাঁচানো সম্ভব হতো না। তখন বুঝতে পারছেন আপনার বাবা মার কি অবস্থা হতো? ভালোবাসা সেটা নয় যেটা জোর করে পাওয়া যায় অথবা জোর করে আটকে রাখা, এটা কখনোই আটকে রাখা যায় না। ভালোবাসা হলো সেটাই যেটা প্রাণ খুলে একটা মানুষের সঙ্গে সবকিছু বলতে পারা, তার সবকিছু বুঝতে পারা, কোনটা ভালো লাগা কোনটা মন্দ লাগা সেটা সব থেকে ভালো বোঝা, এবং সেই মানুষটা সঠিক হতে হবে। আর সেই মানুষটা যদি সঠিক হয় তাহলে বাকি সবকিছু তার মধ্যে থাকবে। সেই মানুষটা যদি ভুল মানুষ হয় তাহলে ওর লাইফটাই পুরো শেষ করে দেবে। একটা কথা মনে রাখবেন, সেই বেঈমানকে কখনো ক্ষমা করতে নেই। কথা বলার পরেই দেখতে পারলো নীলার বাবা মা চলে এসেছে। রাকিব এখান থেকে উঠে গিয়ে একটু দূরে দাঁড়ালো। আর তখন তার মা বাবা নীলার সঙ্গে কথা বলতে শুরু করলো। আর এভাবে বেশ কিছুটা সময় পার হয়ে যায়। পর নীলা তার বাবা মার কাছে মাপ চাইলো, সে আর কখনো এসব কাজ করবে না। নীলা আরো বলতে লাগলো, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, আর কখনো আমার এমনটা হবে না। শোন, আমি তোর বিয়ে ঠিক করেছি সামনের শুক্রবার। আমি তোকে আজকেই বলতাম, কিন্তু তুই এমন কাজ করে ফেলবি আমি কখনো ভাবতেই পারিনি। আমি বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছি। ছেলেটা অনেক ভালো, ছেলেটা আমেরিকা থাকে, আর বিয়ের পর তোকে আমেরিকা নিয়ে যাবে। তুই না করিস না, এভাবে আর কতদিন? কিন্তু বাবা আমি তো বলেছি যে আমি এখন বিয়ে করতে পারবো না, তুমি কেন শুধু শুধু এমনটা করছো? প্লিজ আমি এখন বিয়ে করব না। তুই যদি আমার কথা এখন না শুনিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। তুই কি চাস আমি এটা করি? আমাকে এটা করতে বাধ্য করিস না। ওই ছেলেটা তোর পেছনে ঘুরঘুর করবে তোর বিয়ে না হওয়া পর্যন্ত। নীলার কোনো কথা বলতে পারলো না তার বাবার কথার উপরে। তার বাবা যেটা বলবে সেটাই মেনে নিতে হবে, এটাই বাস্তবমূলক। তারপর দেখতে দেখতে সময় চলে আসলো। আর দুদিন পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একটা দুর্যোগ নেমে আসলো। অফিসে 40% শেয়ার কেউ কিনে নিয়েছে, বেআইনি ভাবে দখল করেছে। কিন্তু কে এই কাজটা করেছে কোনো কিছু মাথা ঢুকছে না রাকিবের। রাকিব বিষয়টা আলোচনা করার জন্য তার বসকে কল দিল। আর তার বস কল রিসিভ করার পরে তাকে বলতে লাগলো, আমি কিন্তু বিষয়টা সবকিছু শুনেছি, কে এই কাজটা করলো আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমার তো এমন কোনো শত্রু নেই যে আমার এত বড় ক্ষতি করতে পারে। কিভাবে আমার কোম্পানির শেয়ার 40% কিনে নিতে পারে? কে সেই লোক? তুমি খোঁজ দাও। বস, আপনি কোনো টেনশন করবেন না, আমি খুব তাড়াতাড়ি এই ছেলেটার খোঁজ খবর নিয়ে তারপরে আপনাকে জানাচ্ছি। দুদিনের মধ্যে আপনি খোঁজ খবর পেয়ে যাবেন। আপনি এসব নিয়ে টেনশন করবেন না, আপনি ম্যাডামের বিয়ে নিয়ে থাকুন। আমি খুব ভালো করে জানি যে এই কাজটা তুমি করতে পারবে। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, তার জন্য একটু ভরসা পাই। না হলে বিয়ের জন্য আমার এত চাপ যাচ্ছে, আমি এখন কোনো কিছুই করতে পারবো না। যা করার তোমাকেই করতে হবে আমার হয়ে। তারপর রাকিব কলটা কেটে দিল। রাকিব কলটা কেটে দেওয়ার পরে সে ওই ছেলেটার ব্যাপারে খোঁজ নিতে থাকে, যে ছেলেটা আর তাদের কোম্পানি 40% শেয়ার কিনে নিতে চাচ্ছে। রাকিব এভাবে বেশ একটা দিন পার করে ফেললো। আর এদিকে আজকে নীলার গায়ে হলুদ, তার জন্য অফিসে সকলে দাওয়াত পেয়েছে। আর রাকিবের উপর দায়িত্ব এসে পড়েছে। রাকিব তার সাথে কয়েকজন কলিগদের নিয়ে চলে আসলো তার বসের বাসার সামনে। বাড়িটা খুবই সুন্দর করে সাজানো আছে, দেখলে মনে হয় সেদিকে তাকিয়ে থাকি। আর দেখতে থাকি এরকম একটা বিয়ের আশা রাকিবের মনে পড়েছেন নীলাকে নিয়ে। কিন্তু নীলা তো তার আর হবে না, কখনই তার না চাওয়া ভালোবাসা কখনোই তার পূর্ণতা পাবে না। সে শুধু দূর থেকে নীলাকে ভালোই বেঁচে যাবে। এই ক্ষণিকের দেখায় এতটুকু ভালোবেসে ফেলবে এটা কখনোই রাকিব জানা ছিল না। রাকিব ক্ষণিকের দেখায় মানুষটাকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসতে শুরু করেছিল। আর হঠাৎ করে এরকম দুর্যোগ নেমে আসবে এটা আসলে মেনে নেওয়া যায় না, কষ্ট হচ্ছে মেনে নিতে। তখন রাকিবের সাথে আসা রাকিবের বন্ধু হাসান বলতে লাগলো, কিরে তোর মনের মানুষের বিয়ে হয়ে যাচ্ছে আর অথচ তুই তারই বিয়ের সবকিছুর দায়িত্ব নিচ্ছিস যেন সুস্থ সবল ভাবে বিয়েটা হয়ে যায়। তুই কি মানুষ নাকি রোবট? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। সবসময় বলিস নাকি আমার পছন্দ,
এই কম সময় নীলাকে এতটুকু ভালোবেসে ফেলেছিস, অথচ এই অবস্থা আজকে দেখতে হলো। হ্যাঁ, এটা ঠিক যে অল্প সময়ের মধ্যে তাকে আমি আমার নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তবে এটা ঠিক যে আমি আমার স্যারকে কখনোই কষ্ট দিতে পারবো না, কারণ স্যার নিজের ছেলের মতো আমাকে সম্মান করে, আদর করে। আমি ওনার এইটুকু বিশ্বাস ভাঙতে পারবো না। কিন্তু এদিকে যে তুই কষ্ট পাচ্ছিস সেটার কি কথা হবে? তুই তো সারাটা জীবন নীলাকে মনের মধ্যে বসে রাখবি। তুই কি কখনো শান্তিতে থাকতে পারবি নীলাকে ছাড়া? থাক, এসব কথা এখন না বললেই নয়। আপাতত ভিতরে গিয়ে স্যারের সঙ্গে দেখা করি, তারপরে বাকি কথা হবে। আর প্লিজ ভিতরে কোনো সিন ক্রিয়েট করবি না, এসব কথা কখনোই মুখে আনবি না। রাকিব আর হাসান ওরা দুজনেই ভিতরে প্রবেশ করলো। আর ভিতরে প্রবেশ করার পরে দেখতে পারলো নীলার বাবা মানে রাকিবের বস লোকজনের সঙ্গে কথা বলছেন। আর রাকিব গিয়ে তার স্যারের সঙ্গে কথা বললো আর হাসানকেও পরিচয় করে দিল। তারপর তার স্যার বলতে শুরু করলো, রাকিব, আজকে বড়ের বাড়ি থেকে নীলাকে হলুদ দেওয়ার কথা, কিন্তু ওরা এখনো আসছে না কেন বুঝতে পারছি না। রাত 8টা বেজে গেছে, আর তোমাকে যে খোঁজ নিতে বলেছিলাম সেটা কি খোঁজ নিয়েছো? জি বস, আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি খোঁজ নেওয়ার জন্য। হয়তো আমি কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। একজনকে সবকিছু বলেছি, উনি খোঁজ নিয়ে দিবে আমাকে। আপনি এসব বিষয় নিয়ে টেনশন করবেন না, আমি জানা মাত্রই আপনাকে জানাবো। রাকিবের কথা বলার পরে সে অন্যদিকে এসে সবার সঙ্গে মিলিত হয়ে গল্প করতে শুরু করলো। আর এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। হঠাৎ করে রাকিবের ফোনটা বেজে উঠলো। রাকিবের ফোনটা বেজে ওঠার পরে রাকিবকে বলতে শুরু করলো, রাকিব সাহেব, আপনি আমাকে একটা ব্যাপারে খোঁজ নিতে বলেছিলেন। আমি সবকিছু জেনে শুনি আপনাকে বলছি। ওটা হলো টেররিস্ট গ্রুপের সদস্য আরমান শিকদার, যার সঙ্গে আপনার স্যারের মেয়ের বিয়ে ঠিক করা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই ছেলেটাকে আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। আপনি না বললে তো আমরা কখনো ধরতে পারতাম না এই লোকটাকে। আমরা অনেক দিন ধরে খুঁজে চলছি, কিন্তু পাচ্ছিলাম না। ও ছদ্মবেশে লুকিয়েছিল, আর আমরা যখন আপনার কথা মোতাবেক তদন্ত করে জানতে পারলাম এই লোকটা সেই আরমান শেখ। ভাগ্য ভালো যে এখন পর্যন্ত বিয়েটা হয়নি। আপনি বিষয়টা আপনার বসকে জানিয়ে দেন, আর ওনাকে আমার সালাম দেবেন। আমরা সময় মতো আপনার স্যারের বাসায় পৌঁছে যাব ওকে ধরার জন্য। তখন রাকিব কল কেটে দিল। রাকিব কল কেটে দেওয়ার পরে রাকিব মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছে না। এগুলো শোনার পর হঠাৎ করে মুহূর্তের মধ্যে কি হয়ে গেল সেটাই বুঝতে পারছে না। তার মানে এই আরমান শিকদার অফিসে 40% শেয়ার কিনে নিতে চাচ্ছে জোর জবরদস্তি করে। রাকিব হাসানের সঙ্গে বিষয়টা শেয়ার করলো, আর হাসানকে বলার পরে ওরা দুজনে মিলে কথা বলতে লাগলো। আর ওদিকে ইরফানের ছোট ভাই হলো আরমান শিকদার, আর ইরফান তার ছোট ভাইকে সবকিছু বুঝিয়ে দিচ্ছে। আর কথাগুলো হলো, শোন, মেয়েটাকে বিয়ে করবি, বিয়ে করার পর সোজা চলে যাবি ইংল্যান্ডে। যাওয়ার পরে তখন তার বাবার হাতের নাগালের বাইরে চলে যাবে। তারপর আমি কয়েকটা দিন পরে ওখানটায় যাব, আর ওখানটায় যাওয়ার পর তাকে কিভাবে শিক্ষা দেওয়া যায় সেটা আমি খুব ভালো করে জানি। বিদেশি বায়ারদের কাছে বেশি দামে বিক্রি করা যাবে, তবে সাবধান, অনেকে অনেক কিছু জেনে নিতে পারে। তার জন্য যা কিছু করবি সবকিছু সাবধানে করবি, কোন রকম আমার সঙ্গে যোগাযোগ করবি না। ওখানটায় যাওয়ার পরে যদি কেউ একবার ধরে ফেলতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমাদের প্ল্যান যদি কেউ একবার জানতে পারে তুই আমার ভাই, তাহলে কিন্তু আরো খারাপ অবস্থা হয়ে যাবে। এদিকে তখন রাখি তাড়াতাড়ি করে তার স্যারের কাছে চলে আসলো। আর স্যারের কাছে আসার পরে সব ঘটনা খুলে বলল। আর সব ঘটনা শোনার পর রাকিবকে তার বস বলল, আমি এখন কি করব রাকিব? আমার তো মাথায় কোনো কিছুই আসছে না। পুলিশ এসেই হয়তো আরমানকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমার এত এত লোকজনকে দাওয়াত দিয়েছি, এত এত লোকজনের সামনে আমার মান সম্মান বলতে কোনো কিছুই থাকলো না। আমি এখন কি করব? আমার তো এখন আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। তুমি তো জানো যে দেশে বিদেশ থেকে আমার লোকজন এসেছে আমার একমাত্র মেয়ের বিয়ের জন্য। আসলে এই মুহূর্তে আমার মাথায়ও কোনো কিছু আসছে না। তবে এটা ঠিক যে আপনার মেয়ের মানে আমাদের ম্যাডামের জীবনটা এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি, এটাই শুকরিয়া আদায় করেন না। তাহলে না হলে তো বিয়েটা হয়ে গেলে অবস্থা আরো বেশি করুণীয় হয়ে যেত। তখন আমরা চাইলেও কোনো কিছু করতে পারতাম না। এখন যদিও অনেক দেরি হয়ে গেছে, তবে ততটাও কিন্তু দেরি হয়নি। চাইলে এখান থেকেও আমরা উঠে আসতে পারি। তুমি আমার যে উপকার করেছো আমি এই উপকারের কথা কখনো ভুলবো না। তবে আমার আরেকটা অনেক বড় উপকার করবে, তুমি আমার মেয়েকে বিয়ে করবে। এটা কিভাবে জানতে পারবে না? বরকে কি তার পরিচয়? এটা তো আমি সবাইকে বলিনি, সবাইকে বলেছিলাম সারপ্রাইজ হিসেবে থাকবে।
স্যার আপনি এটা কি বলছেন? এটা তো কখনোই সম্ভব না। আমি কোথায় আর আপনার মেয়ে কোথায়? তাছাড়া আমি শুধু আপনার একজন এমপ্লয়ি, সাধারণ। আপনার মতো এত বড় মানুষের মুখে এরকম কথা আসলেই মানায় না। হাস্যকর লাগছে আমার কাছে। আমি কিন্তু মজা করছি না রাকিব, আমি সত্যি সত্যি বলছি। তুমি ছাড়া আমার এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। তাছাড়া তোমার সঙ্গে আমারও অনেক দিনের কাজ করার অভিজ্ঞতা হয়েছে। তুমি মানুষটা কেমন, কি তোমার চালচলন সবকিছুই আমি জানি। সেটা না হয় ঠিক আছে, কিন্তু স্যার আপনার মেয়ে কি মানে নীলা ম্যাডামকে এই বিয়েতে রাজি হবে? উনি তো আমাকে কখনোই বিয়ে করবে না। আমি তোমার মায়ের সঙ্গে কথা বলছি, তোমার মায়ের নাম্বারটা দাও, তাহলেই হবে। তোমার আর কোনো কিছু করা লাগবে না। আর হাসান, তুমি তোমার বন্ধুকে রেডি করে দিয়ে দাও। সব ঘটনা শোনার পর রাকিবকে তার বস বলল। একথা বলার পর তখন নীলার বাবা রাকিবের মায়ের সঙ্গে কথা বলতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যে রাকিবের আম্মু সেখানে চলে আসলো। আর যথারীতি তাদের বিয়েটা হয়ে গেল। গালুদের দিনেই বিয়েটা হয়ে গেল। আর ওদিকে আরমান শিকদারকে পুলিশ অ্যারেস্ট করতে পেরেছে। তার সঙ্গে তার বড় ভাই ইরফানকেও অ্যারেস্ট করে নিয়েছে। আর এদিকে নীলাকে নিয়ে আসা হলো রাকিবের বাড়িতে। রাকিব একটা ফ্ল্যাট বাসায় ভাড়া থাকেন, যদিও বাসাটা সুন্দর করে সাজানো। তার মা নিজের হাতে বাসাটা সাজিয়েছেন। রাকিব এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছেন, আর সাথে দাঁড়িয়ে আছেন হাসান। হাসান দাঁড়িয়ে থাকার পরে বলতে লাগলো, দোস্ত, আমি কখনো কল্পনা করতে পারিনি যে তোর আর নীলার বিয়েটা এভাবে মুহূর্তের মধ্যে হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম তুই সারা জীবন দেবদাস হয়ে থাকবি, নীলার জন্য কষ্ট পাবি, এরকম কিছু। কিন্তু তুই যে এত সহজে নিজের আগে পেয়ে যাবি, এটা সত্যি অপূর্ব। ভাগ্যটা সত্যি অন্যরকম ছিল। তোর আর তোর কপালের হয়তো নীলা ছিল, তার জন্যই কোথা থেকে বিয়ে তোর সঙ্গে হয়ে গেছে। তোর সঙ্গে বিয়ে হওয়ার কোনো কথাই ছিল না। হ্যাঁ, সেটা আমিও বলছি দোস্ত। আসলে কিভাবে কি হয়ে গেল মুহূর্তের মধ্যে, সবকিছু কেমন যেন আমার কাছে স্বপ্নের মতো লাগছে। এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি আমার প্রিয় মানুষটাকে বিয়ে করতে পেরেছি। আমি পূর্ণতা পেয়েছি, তবে সেটা একতরফা ভালোবাসা কখনোই মনে হয় না। যে নিলে আমাকে খুব সহজে মেনে নেবে কখনো সম্ভব নয়, কারণ আমি ওর মনের অবস্থাটা বুঝতে পারছি। চিন্তা করিস না, আমি তার বাসায় আছি। কোনো রকম হেল্প লাগলে আমাকে বলিস। আর যদি পারিস ভাবিকে পটিয়ে আজকে বাসার রাতে বিড়ালটা মারতে ভুল করিস না। রাকিব তখন হাসতে হাসতে তার রুমে প্রবেশ করলো। তার রুমে প্রবেশ করার পরে দরজা লক করে দিল। আর দরজা লক করার পরে দেখতে পারলো বিছানার মধ্যে চুপটি করে বসে মোবাইল চাপছেন নীলা। আর নীলার এই অবস্থা দেখে রাকিব কিছুটা বেশ অবাক হয়ে গেল। আর রাকিব তখন সামনের দিকে এগিয়ে যায়। আর তখন নীলার মুখ তুলে তাকায় রাকিবের দিকে। তাকানোর পর তখন নীলা রাকিবকে খুবই রাগী কণ্ঠে বলতে শুরু করলো, কিরে তুই কি করছিস? তুই আমার কাছে আসার একদম চেষ্টা করবি না। তুই আমার কাছ থেকে দূরে দূরে থাকবি, না হলে কিন্তু তোকে আমি খুন করে ফেলবো শয়তান। আরে ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আর আপনি আমাকে এসব বলছেন কেন? আমি তো আপনার এখন আপন মানুষ, আমি আপনার এখন হাজবেন্ড, তাই আমার সম্পূর্ণ অধিকার আছে আপনার উপর। আপনি এরকম করতে পারেন না আমার সঙ্গে। ভুলেও এই হাজবেন্ডের দাবি নিয়ে আমার কাছে আসতে চেষ্টা করবি না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোকে আমার একদমই পছন্দ নয়, বয়ফ্রেন্ড হিসেবেও না, আর না হাজবেন্ড হিসেবে তো কল্পনাও করা যায় না। দেখুন, হ্যাঁ এটা ঠিক যে আমি আপনাকে ভালোবাসি। যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম সেদিনই আসলে মন থেকে ভালোবেসে ফেলেছিলাম। অন্যরকম একটা ভালো লাগার কাজ করতাম, তবে আমি আপনাকে কখনোই পাওয়ার জন্য ভালোবাসিনি, কারণ আমি জানতাম এটা কখনোই সম্ভব ছিল না। কিন্তু ভাগ্যক্রমে আমরা এক হয়ে গেছি, হয়তো বিধাতা চেয়েছেন তাই আমরা এক হতে পেরেছি, না হলে তো এটা কখনোই সম্ভব না। আর তাছাড়া আমি নিজেই কখনো বিয়ে করিনি, আপনার বাবা আমাকে বলল তাই বিয়ে করেছি। আমি যদি বিয়েটা না করতাম তাহলে ওনার মান সম্মান বলতে কোনো কিছু থাকতো না, কারণ উনি অনেক লোকজনকে দাওয়াত দিয়েছিল। আর তাছাড়া আপনি কেন বিয়ে করতে রাজি হলেন? আমি না হয় আপনার বাবার দিকে চেয়ে বলেছেন, তাছাড়া আপনার বাবা অনেক জোর করে বলেছেন। আমার ক্ষেত্রেও ঠিক সেরকমটাই হয়েছে, যেমনটা তোর ক্ষেত্রে হয়েছে। আমি আমার বাবাকে কখনোই কষ্ট দিতে চাই না। ছোটবেলা থেকে আমি বাবার কাছে
যা কিছু চেয়েছি বাবা সব কিছুই পূরণ করেছেন, আর বাবা আমাকে এই প্রথম একটা কিছু চেয়েছে, আমি কি করে ফিরিয়ে দেই? হ্যাঁ, সেটা না হয় বুঝতে পারছি। আপনার বাবার প্রতি ভালোবাসা সম্মানের জন্য আমাকে বিয়ে করেছেন, তার জন্য আমাকে সহজে মেনে নিতে পারছেন না কেন? আমাকে সহজে মেনে নিলেই তো হয়। আমি যদি তোকে বিয়ে না করতাম না, তাহলে আমার বাবা কখনোই আমাকে তার মুখ দেখাতো না, আমার কাছ থেকে দূরে চলে যেত, আর আমি সব কিছু থেকে বঞ্চিত হতাম। বাবা আমার ভালোবাসা এবং এত সম্পত্তি বাবা সব কিছু নিলামে বিক্রি করে দিত। তুই আমার বাবার সম্পর্কে জানিস না, আমার বাবা অনেক ভয়ঙ্কর একজন মানুষ, উনি যেটা বলে সেটাই করে। রাকিব আর কোনো কিছু বললো না। রাকিব সে চুপচাপ বিছানে একপাশে শুয়ে পড়লো। এটা দেখার পর অনেকটা রেগে গেল নীলা। ধাক্কা দিয়ে রাকিবকে নিচে ফেলে দিল। রাকিব নিচে পড়ে কিছুটা ব্যথা পেল, আর তখন নীলা বলতে লাগলো, তোর সাহস কি করে হয়? তুই আমার পাশে ঘুমাবি, এখন থেকে তুই নিচে ঘুমাবি আর আমি উপরে ঘুমাবো, আর কখনো যদি উপরে ওঠার চেষ্টা করিস বা আমাকে স্পর্শ করার চেষ্টা করিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, ছুরি দিয়ে তোর গলা কেটে দেব, শয়তান একটা। এভাবে কেউ কাউকে ধাক্কা দেয়? আমি তো এমন কোনো কিছুই করিনি। আমি তো আমার বিছানায় শুয়েছি, আর আমার এমন কোনো কিছু করার ইচ্ছা নেই তোমার সঙ্গে। যেদিন নিজে থেকে আমাকে মেনে নিতে পারবে, সেদিন তখন নিজে থেকেই আমাকে কাছে টেনে নিবে। এর আগে আমি তোমাকে স্পর্শ করব না, এটা তুমি গ্যারান্টি নিতে পারো। যাই কিছু বলিস না কেন, তোকে আমার বিশ্বাস নেই, কারণ তুই যে কোনো কিছু করতে পারিস। তোকে বিশ্বাস করার তো আমার কোনো প্রশ্নই আসে না। চুপচাপ ঘুমান, আমাকেও ঘুমাতে দে। আর এটা বলার পর নীলা চুপচাপ শুয়ে পড়লো। আর এদিকে রাকিব শুয়ে শুয়ে ভাবছেন, মনের মানুষকে তো পাওয়া হলো, কিন্তু তার মন জয় কি করে করব সেটা তো বুঝতে পারছে না। আর এগুলো ভাবতে শুরু করলো। আর এভাবেই বেশ অনেকটা সময় কেটে গেল। আর ওদিকে তখন হঠাৎ করে রাকিব ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে পড়লো। আর রাকিব ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পারলো নীলা কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আসছে। বাইরে চাঁদের আলো জানালা দিয়ে প্রবেশ করছে। রাকিব আর লোভ সামলাতে পারলো না। রাকিব নীলার সামনে এসে দাঁড়ালো। সামনে দাঁড়ানোর পরে তখন নীলার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। এভাবে রাকিবের কতটা সময় পার হয়ে গেল সে নিজেও বুঝতে পারলো না। এভাবে হাত বুলিয়ে দিতে দিতে কখন যে রাকিব তার উপরে ঘুমিয়ে গেল সেটা রাকিব নিজেও টের পেল না। আর সকালবেলা ঘুম থেকে যখন নীলা জেগে উঠলো, তখন দেখলো রাকিব তার বুকের উপর শুয়ে আছে। এটা দেখার পর নীলার প্রথমে কিছুটা খারাপ লাগলো, পরে মনে হলো ও তো তার হাজবেন্ড, তাই ওর সম্পূর্ণ অধিকার রয়েছে। তারপরও কেন জানি না তার অস্বস্তি লাগছে। সে তো রাকিবকে কখনোই ভালোবাসে না, আর কখনোই ভালোবাসবেও না। তাহলে রাকিবের প্রতি এত মায়া জন্মাতে দেয়া একদমই ঠিক হবে না। আর সঙ্গে সঙ্গে নীলা রাকিবকে ফেলে দিল। আর রাকিব কিছুটা উঠে তখন নীলার দিকে তাকায়। নীলার দিকে তাকানোর পরে তখন নীলা বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আমার উপর এইভাবে ঘুমিয়ে থাকার? আমি না তোকে বলেছি তুই আমার কাছ থেকে সবসময় দূরে দূরে থাকবি? তুই কি আমার কথা একবারও বুঝতে পারছিস না নাকি? আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আসলে এখানে আসতে চাইনি, কিন্তু কিভাবে যে আমি এখানে চলে আসলাম আসলে আমার নিজেও মনে করতে পারছি না। প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। একথা বলার পরে তখন রাকিব ওয়াশরুমে চলে গেল। রাকিব ওয়াশরুমে চলে যাওয়ার পরে রাকিব ওয়াশরুম থেকে বের হয়ে অফিসের জন্য রেডি হয়ে নিল। আর অফিসের জন্য রেডি হয়ে যখনই বের হতে যাবে তখনই নীলাকে পিছন ফিরে তখন নীলাকে বলতে লাগলো, আপনি যতদিন এই বাসায় আছেন ততদিন পর্যন্ত অন্তত পক্ষে আমাদের সম্পর্কটা আমার মাকে জানাবেন না। আমার মা জানলে অনেক বেশি কষ্ট পাবে। একথা বলার পরে তখন রাকিব খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে আসার পরে তার মা তাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুই একা চলে আসলে যে? বৌমাকে সাথে করে নিয়ে আসলি না কেন? যা, বৌমাকে সাথে করে নিয়ে আয়। আর আজকে কিসের অফিস? আজকে না তোর অফিস ছুটি দেওয়া হয়েছে তোকে? আম্মু বিয়ে হয়েছে দেখে আমি অফিসে যেতে পারবো না এমন কোনো কথা আছে নাকি? আর আমি এখন ছুটি নিতে পারবো না, এখন হাতে অনেক কাজ আছে। আর কিছুদিন পরে সময় পেলে আমি ছুটি নিব বসের কাছ থেকে। তুমি এটা নিয়ে চিন্তা করো না। ওই তো নীলা আসছে, তুই মেয়েটাকে ছাড়াই খাবার খেতে চলে এসছিস? আম্মু তুমি যে কি বলো না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর তুমি যেটা বলছো আমি তোমার বৌমাকে সাথে করে নিয়ে আসবো, ও তো তোমার সঙ্গে পরেও খেতে পারবে, তাই না? তারপর রাকিব তার মার সঙ্গে কথা বলতে বলতে এভাবে বেশ সময়টা পার হয়ে গেল।
আর খাওয়া দাওয়া শেষ করে রাকিব তাড়াতাড়ি করে অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো। অফিসে আসার পরে তখন তাকে দেখার পরে সবাই অবাক হয়। রফিক সাহেব রাকিবের কেবিন আসার পরে তখন জিজ্ঞাসা করতে লাগলো, আরে রাকিব সাহেব যে, আপনি আজকে অফিসে এসেছেন কেন? আপনার আজকে অফিসে আসতে বারণ। আপনার 1 সপ্তাহ ছুটি হয়েছে, আপনি ছুটি পেয়েও ছুটি কাটাতে চান না? আমি আজকে অফিসে আসবো না, এটা কি কোথাও লেখা আছে নাকি? আর আমার কাজ নিশ্চয় অন্য কেউ করে দেবে না। ছুটি নিব সেটা অন্য সময়, কিন্তু এখন নিতে পারবো না। আপনি কিছু কাজ ছিল তার জন্য অফিসে আসতে হয়েছে। তা বলুন আপনার কি অবস্থা? আরে আমার অবস্থা বাদ দিন, আপনি আপনার অবস্থা বলুন। আপনার কি অবস্থা? আপনার দিনকাল কেমন যাচ্ছে সেটা বলুন। কাল রাতে বিড়ালটা কি মারতে পেরেছিলেন? আরে ভাই কি যে বলছেন আপনি? আমি কি আপনাদের মতো টিউবলাইট নাকি সে কিছুক্ষণ পরে ফিউজ হয়ে যাব? আমি হলাম এনার্জি বাল্ব, যেটা সারা রাত চলতে পারে, যেটা আপনার দ্বারা সম্ভব হবে না কখনোই। কি বুঝতে পেরেছেন? একথা বলার পরে রফিক সাহেব কিছুটা লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। আর রাকিব সেখানে বসে হাসতে শুরু করলো। আর হঠাৎ করে তাকে দেখতে পারলো নীলা অফিসে প্রবেশ করছে। আর নীলা অফিসে প্রবেশ করতে তখন জেসমিন এগিয়ে গেল আর তখন নীলাকে দেখে বলতে শুরু করলো, ম্যাডাম, আপনি আজকে অফিসে এসেছেন? ম্যাম, আজকে তো আপনার ছুটি থাকার কথা। আমি স্যার বলেছিল আপনাকে যেন 1 সপ্তাহের আগে কোন ফোন না করি, তার জন্য আমি ফোন করিনি আপনাকে। আমার অফিস আমি কখন আসবো না আসবো সেটা সম্পূর্ণই আমার বিষয়, বুঝতে পেরেছো? আর বাবা যাই কিছু বলুক সেটা চুপচাপ থাকবে। আমার অফিসের কাজ তো আমাকে ছাড়া অন্য কেউ করে দেবে না, তাই না? চুপচাপ নিজের কাজ কর। এতদিন ধরে কাউকে ভালোবেসেছিলাম, সেটা আর হলো না। ভেবেছিলাম শুধু তাড়াতাড়ি তার সামনে আমি আমার নিজের ভালোবাসার কথা বলবো, কিন্তু সেটা আর বলার সময় হয়ে ওঠে না। আমি জানতে পারলাম না হঠাৎ করে কেমন উলটপালট হয়ে যাবে। আমি কি করব আসলেই বুঝতে পারছি না। দেখো, ভালোবাসা সবসময় পূর্ণতা পায় না, আর কিছু কিছু নিজের কারণেও পূর্ণতা পায় না। তুমি যদি কাউকে ভালোবাসো থাকো, তাহলে তোমার ওই দিনই বলা উচিত ছিল, তাহলে হয়তো তুমি অন্য কাউকে পেয়ে যেতে। আর তুমি কাকে ভালোবাসো এখনো পর্যন্ত জানতেই পারলাম না। নামটা বলো তো দেখি, আমি কোনো কিছু করতে পারি কিনা। সেটা না হয় পরে জানবেন, আগে আপনি এটা বলুন, আপনার সঙ্গে ম্যাডামের সবকিছু ঠিকঠাক হয়েছে নাকি এখনো ঝামেলা চলছে? আমাকে বন্ধু হিসেবে বলতে পারেন, আমি কাউকে বলবো না। আমার মনে হয় না ম্যাডাম আপনাকে এত সহজে মেনে নিয়েছেন। আপনার গাল লাল হয়ে আছে না? মনে হয় ম্যাডাম আপনাকে রাতের বেলা থাপ্পড় দিয়েছেন আর তার ছাপ বসে আছে। যতটুকু বলেছেন ততটুকুই, এটা যেন কেউ জানতে না পারে। হ্যাঁ, এটা ঠিক যে নীলার সঙ্গে আমার এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক হয়নি, তবে হয়তো হয়ে যাবে। তবে নীলা কালকে রাতে আমার কাছে একটা জিনিস দিয়েছে, সেটা হলো ডিভোর্স। আমি খুব ভালো করে জানতাম যে আপনাদের সম্পর্কটা কখনোই হবে না। আপনি ভালোবাসলে কি হবে, কিন্তু নীলা ম্যাডাম তো আপনাকে ভালোবাসে না, দু চোখে সহ্য করতে পারে না। তো এটার মধ্যে ভালোবাসা কিভাবে জন্মাবে? আমি তো ভেবেছিলাম মানুষটা যতটাই অহংকারী হোক, মনটা ততটাই ভালো, কিন্তু ওর মন এখনো পর্যন্ত আমি বুঝতে পারলাম না। তবে চেষ্টা করে দেখি, যদি আমার মানুষটাকে, আমার ভালোবাসার মানুষটাকে আমার মতো করে গড়িয়ে নিতে পারি। নীলা কেবিনে চলে গেল। নীলা তার কেবিনে যাওয়ার পরে তার নিজের কাজ করতে শুরু করলো। আর এদিকে দেখতে পারলো জেসমিন গিয়ে রাকিবের সঙ্গে গল্প করতে লাগলো। আর রাকিব খুব সুন্দরভাবে তার সঙ্গে গল্প করছে। আর এইভাবে বেশ কিছুক্ষণ গল্প করার পর তখন রাকিবকে জেসমিন বলতে লাগলো, প্লিজ, শুধু শুধু এত চেষ্টা করে কি দরকার? সামনে খাবার রাখা আছে, এই খাবারের মুখ দিয়ে দেখো দেখো, এটা থেকে খুবই ভালো টেস্ট হবে। আশা করি কথাটা আর বুঝিয়ে বলতে হবে না। আর এই কথা বলার পর জাসমিন তার কেবিনে চলে গেল। জাসমিন তার কেবিনে যাওয়ার পরে তার নিজের কাজ করতে শুরু করলো। আর এদিকে সমস্ত কথাবার্তাগুলো নীলা বাইরে থেকে শুনতে পেয়েছে। আর বাইরে থেকে শুনতে পাওয়ার পরে সে অফিস থেকে বের হয়ে চলে গেল। অফিস থেকে বের হয়ে তার বান্ধবীর সঙ্গে দেখা করলো পার্কের মধ্যে। আর তার বান্ধবী তাকে বলতে লাগলো, তুই কেন যে ছেলেটাকে বিয়ে করেছিস, তোর বাবার মুখের দিকে তাকিয়ে অন্য কোনো কিছুর ব্যবস্থা করতে পারলি না?
আর বিয়ে তো করেছিস ছেলেটাকে। এখন পর্যন্ত তুই একসাথে থাকছিস কি করে? আমার তো নাম শুনতেই বমি আসছে। আমি এমন একটা পরিস্থিতিতে আছি, কোনো কিছু করতে না পারছি। যদি কোনো কিছু বলতে চাই তাহলে বাবা আমাকে ভুল বুঝবে। আমি চাই না বাবা মা আমার বিষয়ে ভুল বুঝুক, প্লিজ। তুই যতটা এখন রাকিবকে বেশি প্যারা দিচ্ছিস, তার থেকেও বেশি দ্বিগুণ রাকিবকে কষ্ট দিবি। দেখবি রাকিব একদম সোজা হয়ে আছে, আর মিথ্যে একটা অপবাদ দিয়ে যদি একবার তোর বাবার সামনে ধরিয়ে দিতে পারিস, তাহলে দেখবি সব সমস্যার সমাধান তোর বাবাই বলবে। এই ছেলেকে ডিভোর্স দেওয়ার জন্য। বুঝতে পেরেছিস আমার প্ল্যানটা? আমার মাথায় একটা প্ল্যান এসেছে, আমি তাকে বুঝিয়ে বলছি। তুই যে কোনো ভাবে রাকিবকে বুঝিয়ে শুনিয়ে ক্লাবে নিয়ে যাবি, আর ক্লাবে নিয়ে যাওয়ার পরে ইচ্ছে মতো ড্রিঙ্ক করিয়ে আমার বাসায় নিয়ে যাবি, যে কোনো ভাবে। আর বাকি প্ল্যানটা তুই ভালো করে বুঝতে পারছিস। তুই কি কাজটা আমাকে দিয়ে করাতে চাস? এটা কি ঠিক করবি বল? এটাতে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমি কিন্তু ফেঁসে যাব। ভাই যাই কিছু করিস না, ভাই যাই কিছু করিস না, করিস একটু ভেবেচিন্তে কাজটা করিস। ও কিন্তু অনেক চালাক একটা ছেলে, আমার যতটুকু ধারণা। একথা বলার পরে তখন তারা দুজনে মিলে প্ল্যান করতে লাগলো। আর এভাবে সময়টা পার হয়ে যায়। বিকেলবেলা তখন আবার নীলা অফিসে ফিরে আসলো। অফিসে এসে তার নিজের কাজ করতে শুরু করলো। আর এদিকে নীলার অফিস টাইম শেষ হয়ে তখন অফিস থেকে বেরিয়ে পড়লো আর গাড়িতে করে একা যেতে শুরু করলো। রাকিব খেয়াল করলো নীলা বাসায় না গিয়ে অন্য রাস্তায় যাচ্ছে। রাকিব তাকে ফলো করতে শুরু করলো। আর রাকিব নীলাকে ফলো করতে করতে দেখতে পারলো সে একটা ডান্স ক্লাবে যাচ্ছে। ফলো করতে করতে সে ক্লাবের ভেতরে প্রবেশ করলো। আর ভেতরে প্রবেশ করার পরে দেখতে পারলো অনেক লোকজন নাচানাচি করছে। আর রাকিব এক পাশে গিয়ে বসে গেল, তবে নীলা এখন পর্যন্ত তাকে দেখতে পারেনি। হঠাৎ করে তিশা রাকিবের সামনে চলে আসলো। রাকিবের সামনে আসার পরে তিশা রাকিবকে বলতে লাগলো, আরে রাকিব ভাইয়া, আপনি যে এখানে এসেছেন, আপনার কোনো ফ্রেন্ড আছে নাকি? আপনাকে অনেকদিন পরেই দেখলাম। আপনাদের বিয়েতে আমি থাকতে পারিনি কারণ আমার পরীক্ষা ছিল, আর তার জন্য আর কি আমার মিস হয়ে গেছে। হ্যাঁ, আমি আমার একটা ছেলে ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি। তা তুমি এখানে কি করছো? নিশ্চয়ই বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে এসেছে। তবু ড্রিঙ্কস করো না, স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আরে না ভাইয়া, আমাকে কি সেরকম মেয়ে মনে করে নাকি? আমি অনেক ভালো। আর তাছাড়া আমি বান্ধবীদের সঙ্গে এসেছি, একটু আড্ডা দিয়ে সেখানে চলে যাব। ও আচ্ছা, আমি ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি, একটু ওয়েট করো। আরে না ভাইয়া, আজকে তো আমি আপনাকে খাওয়াবো, আপনি না হয় আমাকে অন্যদিন খাওয়াবেন। আজকে আমি আপনাকে খাওয়াবো। আপনি বসুন, আমি নিয়ে আসছি। এগুলো তিশা তখন চলে গেল। তিশা চলে যাওয়ার পর রাকিবের দিকে যথারীতি বসে রইলো। আর কিছুক্ষণ পরেই তিশার হাতে জুসের গ্লাস নিয়ে রাকিবের সামনে রাখলো। গল্প করতে করতে তারা দুজনেই খেয়ে নিল। আর কিছুক্ষণের পরে রাকিব হঠাৎ করে মাথা ঘোরাতে শুরু করলো। আর রাকিব বলতে লাগলো, তিশা তার গাড়িতে করে রাকিবের বাসায় যেতে লাগলো। আর কিছুক্ষণ পর রাকিবের বাসায় পৌঁছানোর পর রাকিবকে রুমে পৌঁছে দিল তিশা। তখন বের হলো রুম থেকে, আর তখন জেসমিনকে তার রুমে পাঠিয়ে দিল। আর রুমে পাঠানোর পর তখন তিশা জেসমিনকে বলতে লাগলো, আমি তোমাকে যেভাবে বুঝিয়ে দিয়েছি তুমি ঠিক সেইভাবেই কাজটা করবে, তাহলে তোমাদের বিয়েটা হয়ে যাবে, আর এদিকে ডিভোর্স হয়ে যাবে, আর পুরোপুরি তোমার রাস্তা ক্লিয়ার থাকবে। আর আমার কথাটা বুঝতে পারছো তো আমি কি বললাম? একথা বলার পর যখন তিশা সেখান থেকে বের হয়ে চলে গেল। আর তিশা বের হয়ে চলে যাওয়ার পরে এদিকে বেশ অনেকক্ষণ পর নীলা বাবাকে নিয়ে এসেছে। তো বাবাকে বলা হয়েছে আজকে নাকি তাদের রাগারাগি হয়েছে, সে কারণে সে তাদের বাসায় গিয়েছিল। আর তার বাবা রাগ ভাঙানোর জন্য এখানে নিয়ে এসেছে। নীলা রুমে প্রবেশ করতে করতে দেখতে পারলো রুমের দরজা খোলা। আর তখন তো বাবাকে নিয়ে রুমে প্রবেশ করি যেটা দেখতে পারলো, সেটা দেখার পরে তার চোখ কপাল উঠে গেল। দেখতে পারলো জেসমিনের উপর শুয়ে আছে রাকিব। এটা দেখার পর নীলার বাবা চোখ কপাল উঠে গেল। নীলার বাবা রাকিবকে টান দিয়ে পেছনে থেকে ফেলে দিল। আর তখন রাকিব দাঁড়িয়ে যায়। রাকিব কিছুটা নেশাগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, ঠিক মতো দাঁড়িয়েও পারছে না। আর তখন তার বস বলতে লাগলো, আমার মনে হয় আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে অনেক বেশি ভুল করেছি। তোমার মতো ছেলে আসলে এত আদরের যোগ্য না। আমি প্রথমে চিনতে তোমাকে ভুল করেছিলাম। তোমার চরিত্র ঠিক এমনটা হবে আমি কখনো ভাবতে পারিনি। আমি নিজের চোখে না দেখলে তো আমি এগুলো বিশ্বাসই করতে পারতাম না। আমার মেয়ের জীবনটা আমি হয়তো নিজের হাতে নষ্ট করে দিয়েছে। বস, আপনি আমার একটু কথাটা শুনুন। আমি ইচ্ছা করে এসব কিছু করিনি। আর জেসমিন তো আমার অফিসের কলিগ, সে কি করে বাসায় আসবেন যে আমি তো তাকে আমার বাসায় নিয়ে আসিনি। স্যার,
আপনি বিশ্বাস করুন, আমি নিজে থেকে এখানে আসিনি। আমাকে উনি বললো যে আজকে তোমার ম্যাডাম বাসায় থাকবে না, তোমার ম্যাডামের সঙ্গে রাগারাগি হয়েছে, তাই সারা রাত বাসা ফাঁকা থাকবে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর আমি আসার পরে দেখি উনি নেশাগ্রস্ত অবস্থায় শুয়ে আছেন, আর আমি আসার পরে উনি আমার উপরে ঝাঁপিয়ে পড়েন। স্যার, আপনি বিশ্বাস করুন, আমি এসব কিছু করিনি। আমাকে কে যেন ড্রিঙ্কস খাইয়েছে। আমি কিছু বলতে পারবো না, আমার কোনো কিছুই মনে নেই। আমি এমন কোনো কাজ কখনই করতে পারি না স্যার। একটাবার আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি কিছু করিনি। থাক, আর কোনো কিছু আমাকে বোঝাতে হবে না। তুমি এখনই আমার এই বাসা থেকে বেরিয়ে যাও। তুমি বাসায় নিয়ে যাওনি, কারণ ওই বাসায় তোমার মা থাকে। সেই কারণে তোমার মা সবকিছুই জেনে যাবে তোমার চরিত্রের ব্যাপারে। আর এই কারণে তুমি আমার এই দ্বিতীয় বাসায় এসেছো। আরে তোমাকে তুমি রাস্তা থেকে তুলে এনে এত বড় বানিয়েছি, আর তারপরেও তুমি আমার সঙ্গে এরকম বেইমানি করতে পারলে? আমি আমার নিজের কলিজাটা তোমার কাছে দিয়ে দিয়েছি, আর তুমি সেটা যত্ন করে না রেখে তুমি অন্য মেয়েদের দিকে ছি। আর আজকে যে অবস্থায় তোমাকে দেখলাম, তাতে মনে হচ্ছে তোমার জন্মের কোনো ঠিক নেই। তোমার জন্মের যদি ঠিক থাকতো, তাহলে কখনো তুমি এমন করতে পারতে না। একথা বলার পরে তখন নীলার বাবা রাকিবকে অনেকগুলো থাপ্পড় দেয়। রাকিবকে অনেকগুলো থাপ্পড় দেওয়ার পরে রাকিবকে বাসা থেকে বের করে দেয়। রাকিব কিছুক্ষণ নিজেকে সামনে, তারপর ফ্রেশ হয়ে তার বাসায় চলে গেল। আর তার বাসায় যাওয়ার পরে ভাবতে লাগলো, হঠাৎ করে কি এমন হয়ে গেল, তারপরে কে তার সঙ্গে এরকম করেছেন। তার মা তার কাছে এসে জিজ্ঞাসা করতে লাগলো, কি রে রাকিব, তোর এই অবস্থা হলো কি করে? তোকে মনে হয় কেউ মেরেছে? কি হয়েছে আমাকে সবকিছু খুলে বল। দেখ, আমার কাছে কোনো কিছু লুকাবি না বাবা। আরে মা, কোনো কিছু হয়নি, বিশ্বাস করো। আর একটু অফিসের কাজে বিজি ছিলাম তো, তার জন্য হয়তো তোমাকে এমন দেখাচ্ছে। আর একটু দৌড়ে এসেছি। রাকিব তখন ভাবতে লাগলো পিছনে ঘটনাগুলো, তার সাথে কি কি হয়েছে সেটা নিয়ে চিন্তা করা শুরু করলো। আর এভাবে পিছনে একটা সময় পার হয়ে গেল। আর এভাবে বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরে একদিন, দুদিন করে প্রায় 7 দিন পার হয়ে গেল। রাকিব তখন বুঝতে পারলো তাকে দূরে সরানোর জন্য নীলা আর তিশা মিলে এই কাহিনী করেছে। রাকিব ডিভোর্স লেটার পাঠিয়ে দিল নীলার কাছে, সাথে একটা চিরকুট পাঠিয়েছে। আর এদিকে তার মাকে নিয়ে চলে গেল গ্রামে। তারা এখান থেকে গ্রামেই থাকবে। তার মাকে সবকিছু খুলে বলেছে। তার মা সবকিছু শুনে খুব কষ্ট হলেও মেনে নিয়েছে। এটা ছাড়া দিয়ে তাদের আর কোনো কিছু করার নেই। তাদের ভাগ্যে ছিল হয়তো এটাই। তবে রাকিব এটা বলেনি যে তার সঙ্গে কি হয়েছে, কারণ এটা রাকিব কখনোই বলতে পারবে না। কারণ আর যাই হোক করুক, সে নীলাকে তার মায়ের সামনে এতটা খারাপ বানাতে পারবে না। দেখতে দেখতে পার হয়ে যায় 2টা মাস। এই 2 মাসে নীলার অনেক পরিবর্তন হয়ে গেছে। আগের মতো হাসে না, কথা বলে না, বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় না, সবকিছু কেমন যেন ছন্নছড়া হয়ে গেছে। এখন রাকিবের পূর্ণতা অনুভব করতে পারছে। আর একদিন তিশা নীলার বাসায় দেখা করতে আসলো। তিশাকে নীলা বলতে লাগলো, আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি রে রাকিবের সঙ্গে। আমি রাকিবকে এখন ভালোবাসতে শুরু করে দিয়েছি। রাকিবের কথা প্রতিটা সেকেন্ডে আমার মনে হয়। আমি অনেক ভাবে নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার আসলে কোনো কিছু করার নেই। আমি কেমন যেন হয়ে গেছি। রাকিবকে ছাড়া কোনো কিছু বুঝতে পারছি না রে। তুই আর তার সঙ্গে যে অবস্থা করেছিস, সে কি তোকে এখনো মেনে নেবে? কখনো মেনে নেবে না। আর তোর সুন্দর জীবন একটা পড়ে আছে, তুই এগুলো না দেখে তুই কার পেছনে পড়ে আছিস? ও কি তোর যোগ্য? আমি কোনো কিছু জানি না। আমি রাকিবের খোঁজ জানতে চাই। আমি আমার বাবাকে সবকিছু বলে দেব, আর বাবাকে বলবো যেন রাকিবকে যে করেই হোক আমার হাতে তুলে দেয়। একথা বলার পরে নীলা তখন তার বাবার কাছে চলে যায়। তার বাবার কাছে যাওয়ার পরে তার বাবাকে সবকিছু খুলে বলে। আর তার বাবা সবকিছু শুনে নীলাকে একটা থাপ্পড় মারলো। নীলাকে থাপ্পড় মারার পর নীলাকে বলতে লাগলো, তুই যেটা চেয়েছিস সে তো তোকে সেটাই করে দিয়েছে, তাহলে এখন আর তাকে খুঁজে কি লাভ? শোন, তুই রাকিবকে হারিয়েছিস, তাই রাকিবকে খোঁজার দায়িত্ব তুই নিবি। তোর মানুষকে তুই খুঁজে নিবি। সে যদি তোকে মাফ করে মেনে নিতে পারে, তাহলে তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ ছেলেটাকে তুই অনেক কষ্ট দিয়েছিস। তোর কারণে আমিও ছেলেটাকে অনেক কষ্ট দিয়েছি। ছেলেটা অনেক ভালো ছিল। আর তৃষা, আজকের পর থেকে তুমি আমার মেয়ের সঙ্গে কোনো প্রকার কোনো যোগাযোগ করবে না। যদি করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তুমি মেয়ে নামে কলঙ্ক। এদিকে রাকিব গ্রামে খুবই সাধারণ জীবনযাপন করছে। আর এদিকে নীলা খোঁজ নিতে নিতে পৌঁছে গেল রাকিবের গ্রামের বাড়ি। রাকিবের গ্রামে মায়ের কাছে গিয়ে নীলা কান্না করতে করতে তার নিজের দোষ সবকিছু স্বীকার করলো। তবে নীলা অবাক হয়ে গেছে, রাকিব তার মাকে সবকিছু বলেনি। তার মা তাকে বলতে লাগলো,
আমি জানতাম যে তুই একদিন ঠিকই এখানে আসবি, এটা আমার তোর প্রতি বিশ্বাস ছিল। শোনো মা, স্বামীর মধ্যে ঝগড়াঝাটি সবকিছু হয়, ভুল বোঝাবুঝি হতেই পারে। একদিন তুমিও অনেক কষ্ট পেয়েছো আর আমার ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে, তাই বলছি। আর এভাবে অভিমান করে না থেকে দুজন এক হয়ে যাও, গ্রামে কয়েকদিন থাকো, দেখবি মন ফ্রেশ হয়ে যাবে। তারপর ঈদ পাহাড় ধরে শহরে চলে যেও। আম্মু, তুমি কি আমাকে এখান থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ নাকি? হয়তো চিন্তা করছি আমি আর শহরে যাব না, আমি এখন থেকে এখানেই থাকবো আর গ্রামের বধূ হয়ে থাকবো। ভালো হবে না বলো? তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা, আগে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আর এদিকে নীলা নিজেই রান্না করতে শুরু করলো। নীলা রান্না শেষ করার পরে তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আর তখন রাকিব বাসায় ফিরলো। রাকিব বাড়িতে ফেরার পরে দেখতে পারলো বাসায় নীলা। নীলাকে দেখে রাকিব অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে আছে, আর তখন নীলা তার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, সে কখন থেকে রান্না করে তোমার জন্য অপেক্ষা করছি তুমি খাবে বলে, আর এখন আসার সময় হলো, তাই না? কতগুলো কল দিয়েছি, দেখো তো তোমার ফোনে কতগুলো কল দেওয়া আছে। আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, এই মেয়েটা এখানে কেন এসেছে? এই মেয়েটার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের না ডিভোর্স হয়ে গেছে? তুই সবকিছু জেনেও এখানে জায়গা দিয়েছে? আরে ডিভোর্স যখন হয়নি তাহলে এই মেয়ে করছিস কেন? মেয়েটা তো শুধুমাত্র এমনি তোর সঙ্গে রাগারাগি করে এমনটা করেছে। নীলা তার নিজের ভুলটা বুঝতে পেরেছে, শুধু শুধু কেন এমন করছিস? রাকিবের মাথা ঘুরে গেল। তার মায়ের কথা শুনে তার মা ভিতরে চলে গেল, আর এদিকে নীলা টানতে টানতে একটা রুমের ভিতরে নিয়ে আসলো রাকিবকে। রুমে আসার পর রাকিবের পায়ে ধরে ক্ষমা চাইতে শুরু করলো, আর কান্না করতে করতে বলতে শুরু করলো, সত্যি বলতে আমি নিজের ইচ্ছায় সবকিছু করিনি। তিশা সে আমাকে বুদ্ধি দিয়েছিল, তার জন্যই আমি এমনটা করে ফেলেছি। প্লিজ, আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি, আমাকে আর কষ্ট দিও না। এই 2 মাসে আমি নিজেকে অনেক শাস্তি দিয়েছি, আমি আর সবকিছু সইতে পারছি না। প্লিজ, এইভাবে আমি আর থাকতে পারছি না। তুমি আমাকে যেভাবে রাখবে আমি তোমার কাছে সেভাবেই থাকবো। আমি আর এই শহরে ফিরে যেতে চাই না, আমি তোমার হয়ে থাকতে চাই। তুমি এত বড়লোক ঘরের মেয়ে, তুমি এই ঘরে কিভাবে থাকবে? তোমার তো ইচ্ছা তোমার ঘুমই হয় না, আর এখানে তোমার এইভাবে গরমের মধ্যে তোমার ঘুম হবে? কখনোই মনে হয় হবে না আমাকে সহ্য করতে হলে এই সব কিছু সহ্য করতে হবে যে? প্লিজ আর বলো না, আমি তোমার জন্য সবকিছু সইতে পারবো। আর কষ্ট দিও না, আমি নিজেই অনেক কষ্ট পেয়েছি, আমি তোমার শূন্যতা অনুভব করতে পেরেছি। প্লিজ, তুমি যদি আমাকে না মেনে নাও তাহলে আমি আমার নিজেকে শেষ করে দেব। রাকিব তখন চুপচাপ দাঁড়িয়ে ছিল, আর তখন টেবিলের উপর ছুরি ছিল ফল কাটার। আর তখন নীলা পাগলামি করে তার নিজের হাত কেটে ফেললো। আর হাত কাটার পরে রাকিব তখন দৌড়ে গেল। রাকিব দৌড়ে যাওয়ার পরে নীলার উন্না দিয়ে তার হাত বেঁধে দেয়, আর তখন শক্ত করে জোরে ধরে বুকের মাঝে টেনে নিল। এভাবে সবসময় তোমার বুকের মাঝে আগলে রাখবে তো? আর কখনো ভুল করলে ইচ্ছা মতো শাসন করবে, অনেক মার দিবে, তবুও প্লিজ ভালোবাসাটা কখনো আমার কাছ থেকে কেড়ে নিও না, তাহলে আমি বাঁচবো না। সব সময় আপনাকে আমার বুকের মাঝে আগলে রাখবো, আর খুব তাড়াতাড়ি আপনাকে আমার সন্তানের আম্মু বানাবো। আমিও চাই আপনার সন্তানের আম্মু হতে, তবে সেটা এখন নয়। আগে খাবার খাবেন, রাতের বেলা না হয় পরেরটা পরে দেখা যাবে, এখনই কোনো কিছু হচ্ছে না জনাব। আবার যদি কখনো এরকম পাগলামি করবে না, তাহলে মেরে তক্তা বানিয়ে দেবো। আর কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? কখনো আপনাকে ছেড়ে চলে যাব না, এই যে কথা দিলাম। সব সময় আপনার বুকের মাঝে থাকবো, আর আপনাকে অনেক বেশি করে জ্বালাবো। এভাবেই না হয়তো বেঁচে থাকুক তাদের এই মিষ্টি খুনসুটি ভালোবাসা। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরো নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।